আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কুন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। দেড় যুগ পর দেশে ফিরেছে ভোটের উৎসব। সারা দেশে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, স্বতঃস্ফূর্ত ভোট দিতে অধীর আগ্রহে জনগণ। দীর্ঘ 2 দশক পর নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে রাতে চট্টগ্রাম আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাঙ্ক্ষিত উন্নয়ন ও জনগণের ভাগ্যের আমূল পরিবর্তনের জন্য 10 দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের। এবারের নির্বাচন ভূমিদস্যু, চাঁদাবাজ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, মন্তব্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। মোবাইল অ্যাপে নিবন্ধনকারী ভোটারদের ব্যালট প্রাপ্তির পর দ্রুত ভোট দিয়ে পোস্ট অফিসে জমা দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের। ইউক্রেনে সংঘাত বন্ধে আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনে ত্রিপক্ষীয় বৈঠক। এবং নেপালে নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। দেড় যুগ পর দেশে ফিরেছে ভোটের উৎসব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আজ প্রচারণার তৃতীয় দিন। নির্বাচনী হাওয়া বইছে সারা দেশের মাঠঘাট, বাজার আর অলিগলিতে। ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, তুলে ধরছেন নিজেদের প্রতিশ্রুতি। তবে ভোটারদের প্রত্যাশা কি? এলাকার ভোগান্তি দূর করতে প্রার্থীদের কাছে কি চান সাধারণ মানুষ? গোলাম মর্তুজার প্রতিবেদন। আজ নির্বাচনী প্রচারণার তৃতীয় দিন। সকাল থেকেই প্রচারণায় সরগরম নির্বাচনী এলাকাগুলো। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। কেউ বলছেন উন্নয়নের কথা, কেউ আবার পরিবর্তনের আশ্বাস দিচ্ছেন। তবে প্রার্থীদের প্রতিশ্রুতির চাইতে ভোটারদের প্রত্যাশা আরও বেশি। গ্যাস এবং রাস্তাঘাট বিভিন্ন জায়গায় ভাঙা আছে, অনেক প্রার্থী আসতেছে, এখানে অনেক প্রতিশ্রুতি দিতেছে। আসলে আমরা চাই বাস্তবায়ন, যে বাস্তবায়ন করবে, যে উন্নয়নমূলক কাজ করবে, তার পক্ষে জনগণ থাকবে এবং আমরাও থাকবো। ফুটপাতের দোকানগুলো তাদের এখান থেকে যদি ভালো একটা জায়গায় পর্যায়ে যদি নিয়ে যেতে পারে, তাহলে দেখা যাচ্ছে রাস্তার দোকানগুলো সরিয়ে নিয়ে যদি অন্য জায়গায় দেয়, তাহলে মানুষ চলাচল যাতায়াতের সুবিধা হচ্ছে। নির্বাচন শেষ হলে আমরা দেখতে পাই তাদের আসল চেহারাটা। আমরা এইবার যেন এরকম না হয়, এটা আমরা যে প্রার্থী আসবে তার কাছে এটা আমরা চাবো। এবারের নির্বাচনের সঙ্গে যুক্ত হয়েছে গণভোট। এ নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহল যেমন আছে, তেমনি আছে প্রত্যাশাও। অনেকেই মনে করছেন গণভোট দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারে। সেই আগের ফেসিবাদ যাতে জন্ম না নিক, আগে স্বৈরাচার যাতে জন্ম না নিক, এই জন্য গণভোটের মাধ্যমে আমূল সামাজিক কাঠামো, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার হয়ে গেলে আমাদের রাষ্ট্রটা স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো একটা অক্ষুণ্ণ থাকবে, সেই পরিবেশ তৈরি হবে। প্রার্থীরাও বলছেন জনগণের প্রত্যাশা মাথায় রেখে সাজিয়েছেন তাদের প্রচারণা। সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিচ্ছেন ভোটারদের। প্রচারণার তৃতীয় দিনে প্রতিশ্রুতি আর প্রত্যাশার মেলবন্ধনে ব্যস্ত নির্বাচনী মাঠ। শেষ পর্যন্ত ভোটারদের বিশ্বাস কে অর্জন করতে পারেন তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ পর্যন্ত। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে চট্টগ্রামে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বিকেলে স্থানীয় সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথ আয়োজিত সভায় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে রিটার্নিং কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রাম আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান আগামীকাল সকালে চট্টগ্রামের একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে ইয়থ পলিসি টকে অংশগ্রহণ নেবেন। সেখানে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে মতবিনিময় করবেন, তরুণ-তরুণীদের পরামর্শ শুনবেন। এরপর তিনি চট্টগ্রাম নগরের পোলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। মাহাদি আমিন আরও বলেন, সমাবেশ শেষ করে তারেক রহমান যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে তিনি কুমিল্লার ১৪ গ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৩টি পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন। ৫৪ বছরের বস্তা পচা রাজনীতি দেশকে কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দিতে পারেনি। আমূল পরিবর্তনের জন্য ১০ দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আজ গাইবান্ধার পলাশবাড়ি SM সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান। কারো রক্তচক্ষু পরোয়া না করে জামায়াত জোট ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উত্তরবঙ্গকে খাদ্য ও শস্য ভাণ্ডার উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত জোট ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষিভিত্তিক কারখানা গড়ে তোলা হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে। তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের। নদীর জীবন ফিরে আসলে নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। হাড় ভাঙা পরিশ্রম করে এখন মাঠে আগের মতো ফসল ফলে না। সার দিতে দিতে জমির জান শেষ। এর মূল কারণ হচ্ছে ওই যে মিঠা পানির পরশ থেকে, স্পর্শ থেকে আমাদের মাটি, আমাদের জমি বঞ্চিত হয়ে পড়েছে। তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি নদীগুলোকে জীবন দেওয়ার মহাপরিকল্পনা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা কারো লাল চক্ষুকে ভয় করি না ভাই, আমরা ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে। কোন আধিপত্যবাদের ছায়া বাংলাদেশে আমরা দেখতে চাই না। ৫৪ বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে, এই শাসনও আমরা আর দেখতে চাই না। আমরা চাই তার আমূল পরিবর্তন। সেই আমূল পরিবর্তনের সময়টা আপনাদেরকে, দেশবাসীকে হাতছানি দিয়ে ডাকছে আগামী ১২ তারিখ। ২৪-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুরে নির্বাচনী প্রচারের সময় তিনি আবু সাইদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি আবু সাইদ সহ ২৪-এর শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, শহীদ আবু সাইদ এবং তার সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদেরকে রেডি করে গিয়েছেন, আমাদের ঘাড়ে তারা যে দায়িত্বের বোঝা রেখে গিয়েছেন, যে আমানতের বোঝা রেখে গিয়েছেন, তাদের মতো আমরা জীবন দিয়ে তাদের সেই আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। ৫ আগস্টের পর থেকে ২৪ সালের এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কোনো দুর্নীতি করি নাই, আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই। বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভূমিদস্যু ও চাঁদাবাজদের পরাজিত করার নির্বাচন বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি আজ সকালে রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে পথসভায় এই মন্তব্য করেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, ইনসাফ প্রতিষ্ঠা ও ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্যই ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছিল উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, এবারের নির্বাচন ভূমিদস্যু ও চাঁদাবাজ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। চাঁদাবাজি, ভূমি দখল, জমি দখল, এটা তো আসলে সারা বাংলাদেশের চিত্র হয়েছে ৫ই আগস্টের পরে একটি দলের পক্ষ থেকে। এটা এই এলাকাও এটার বাইরে না। এই এলাকায় বড় ধরনের আসলে ভূমি অধিগ্রহণ, জমি দখল, এটা এর আগেও হয়েছে, সেটাই কন্টিনিউ করছে এখন আমাদের যে প্রতিদ্বন্দ্বী দল রয়েছে তাদের, যিনি প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে আর কি। ফলে আমরা মানুষকে এই কমিটমেন্টের জায়গাটা দিচ্ছি। এছাড়া আমরা জাতীয় পর্যায়ে আমাদের যে কমিটমেন্ট আছে দুর্নীতি, বৈষম্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের পক্ষে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা মানুষের কাছে দিচ্ছি। ৫ই আগস্ট পরবর্তী কেউ যদি গুন্ডাতন্ত্র কায়েম করতে চায়, এটা জনগণ প্রতিহত করবে উল্লেখ করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে তিনি বলেন, কমিশন নিরপেক্ষতা হারালে তার বিরুদ্ধে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। কমিশন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, তারা নিরপেক্ষতা একেবারেই ধার ধারছে না, তাহলে তো আমাদেরকে এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা সর্বাত্মকভাবে নামবো। সেই আমরা আগাম সতর্কবাণী আমরা ইলেকশন কমিশনের জন্য আমরা দিয়ে রাখছি। নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক 12ই ফেব্রুয়ারি, সেটার জন্য পরিবেশ যাতে নিশ্চিত থাকে এবং এই 12ই ফেব্রুয়ারি যাতে সুষ্ঠুভাবে ভোট হয়, সেটার জন্য যা করণীয় ব্যবস্থা আমরা আমাদের পক্ষ থেকে করব। আমাদের তরুণ সমাজ, আমাদের সচেতন নাগরিকরা ভোট কেন্দ্রে শুধু ভোট দিতেই আসবে না, এবার তারা ভোট কেন্দ্র পাহারা দিবে এবং ভোটের ফলাফল নিয়ে তারা বাসায় যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। যারা পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন তাদের ব্যালট পাওয়ার পর ভোট দিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামটি জমা দিতে বলা হয়েছে। আজ নির্বাচন কমিশনের এক বার্তায় এই বিশেষ অনুরোধ জানানো হয়। ইসির বার্তায় পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোটদান সম্পন্ন করে নির্ধারিত হলুদ খামটি ডাকযোগে পাঠিয়ে দিতে বলা হয়। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী 12 ফেব্রুয়ারি 2026 তারিখ বিকেল 4:30 মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এই সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না। পোস্টাল ভোট দিতে দেশ ও বিদেশ থেকে মোট 15,33,683 জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আজ 11তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে সকালে শ্রদ্ধা জানান বিএনপির নেতারা। আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকাকালীন 3 সেপ্টেম্বর কোকো ও তার মা খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। 2008 সালের 18 জুলাই চিকিৎসা নিতে তিনি সপরিবারে দেশে যান এবং পরে মালয়েশিয়ায় স্থায়ীভাবে চলে যান, যেখানে তার মৃত্যু হয়। সে মৃত্যুবরণ করেছে আপাত দৃষ্টিতে মনে হবে যে স্বাভাবিক, এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, বরং কষ্ট, দুঃখ, বেদনা সহ্য করতে না পেরে তাকে পৃথিবী থেকে চলে গেছে। উনি রাজনীতি করতেন না, উনি ক্রীড়া সংগঠক ছিলেন, রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। যখন দেখেছে টেলিভিশনের পর্দায় তার মাকে নিপীড়ন করা হচ্ছে, গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এই ভীতিকর পরিস্থিতি, সে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে পৃথিবী থেকে চলে যায়। আমরা সেই ভয়াবহ এক দুঃসময় পার করেছি, সেই এক ভয়ঙ্কর ক্রান্তিকাল আমাদের পার করতে হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে অবশেষে এক টেবিলে বসেছে মস্কো, কিয়েভ আর ওয়াশিংটন। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হয়েছে বহুল আলোচিত এই ত্রিপক্ষীয় বৈঠক।
তবে আলোচনা যতটা আসার কথা বলছে, বাস্তবতা ততটাই জটিল। কারণ শান্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে আছে ভূখণ্ড প্রশ্ন, বিশেষ করে ডনবাস অঞ্চল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। Kyiv and Washington set to be in the same room for the first সংযুক্ত time. আরব আমিরাতের আবুধাবিতে শুরু হয়েছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত ত্রিপক্ষীয় বৈঠক। প্রায় 4 বছর ধরে চলমান যুদ্ধ থামাতে এই প্রথম 3 দেশ একসঙ্গে আলোচনায় বসল। 2022 সালে ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকেই নাড়িয়ে দেয়। হাজার হাজার মানুষের প্রাণহানি, লাখো বাস্তুচ্যুত মানুষ আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহর, সব মিলিয়ে যুদ্ধটি এখন বিশ্ব রাজনীতির অন্যতম জটিল সংকট। গত বছর জানুয়ারিতে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই যুদ্ধ থামাতে সক্রিয় হন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে তিনি একটি শান্তি পরিকল্পনার প্রস্তাব দেন, তবে ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের আপত্তির মুখে সেই প্রস্তাবে একাধিক পরিবর্তন আনতে হয়। সংশোধিত সেই প্রস্তাবের ভিত্তিতেই আবুধাবিতে এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে রয়েছেন ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার পক্ষে আলোচনায় নেতৃত্ব দেন চিফ অব জেনারেল স্টাফ ইগর কস্তিউকভ এবং বিনিয়োগ বিষয়ক দূত কিরিল দিমিত্রিয়েভ। ইউক্রেনের প্রতিনিধি দলে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তম উমেরভ। বৈঠকের আলোচনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন তিনি তার প্রতিনিধি দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং তারা জানেন কি করতে হবে। এর আগে জেলেনস্কি এই বৈঠককে যুদ্ধ বন্ধের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। তিনি জানান, আলোচনার কেন্দ্রে রয়েছে পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল, কারণ ট্রাম্পের শান্তি প্রস্তাবে ডনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে, যা কিয়েভের কাছে সবচেয়ে বড় আপত্তির জায়গা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে ডনবাস ছাড়তেই হবে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সমস্যাটি মূলত ভূখণ্ড নিয়েই। বর্তমানে 2014 সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ সহ ইউক্রেনের প্রায় 20% এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে। এর মধ্যে ডনবাস অঞ্চলের প্রায় 80% রয়েছে মস্কোর হাতে। রাশিয়ার দাবি, বাকি অংশ থেকেও ইউক্রেনকে সেনা প্রত্যাহার করতে হবে। তবে ইউক্রেন স্পষ্ট জানিয়েছে, জনগণের সম্মতি ছাড়া কোনো ভূখণ্ড ছাড়বে না তারা। এই অবস্থায় যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের আশায় তাকিয়ে আছে বিশ্ব। তবে আলোচনার টেবিলে বসা আর বাস্তব সমাধানে পৌঁছানো, এই দুয়ের দূরত্ব এখনো অনেক। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। ইরানের দিকে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর অগ্রসর হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বার্তার পর মধ্যপ্রাচ্যে আকাশপথে চরম অস্থিরতা তৈরি হয়েছে। ইরানে মার্কিন সামরিক হামলার প্রবল আশঙ্কায় লুফথানসা, কেএল, রয়্যাল ডাচ এয়ারলাইন্স এবং এয়ার ফ্রান্স সহ বিশ্বের একাধিক শীর্ষ বিমান সংস্থা ওই অঞ্চলে তাদের ফ্লাইট বাতিল বা স্থগিত করার ঘোষণা দিয়েছে। আজ ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে এই সিদ্ধান্তের ফলে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এয়ার ফ্রান্স এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় 24 জানুয়ারি তাদের দুবাইগামী সব ফ্লাইট বন্ধ থাকবে। কেএলএম, রয়্যাল ডাচ এয়ারলাইন্স অনির্দিষ্টকালের জন্য দুবাই, রিয়াদ, দাম্মাম এবং তেল আবিবে তাদের কার্যক্রম স্থগিত করেছে। সংস্থাটি স্পষ্ট করেছে যে নিরাপত্তার খাতিরে তাদের বিমানগুলো এখন ইরান, ইরাক ও ইসরায়েল সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশের আকাশসীমা সম্পূর্ণ এড়িয়ে চলছে। একই ধরনের সতর্কতা অবলম্বন করে ইউনাইটেড এয়ারওয়েজ এবং এয়ার কানাডাও ইসরায়েলে তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তুষারধসে একটি বাড়ি চাপা পড়ে একই পরিবারের অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। পরিবারটির বেঁচে যাওয়া একমাত্র সদস্য 9 বছরের এক শিশু। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রল জেলার দামিল এলাকার সেরিগাল গ্রামে স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। প্রশাসনের কর্মকর্তারা জানান, ওই এলাকায় ২০ ইঞ্চির বেশি তুষারপাত হওয়ার পর থেকেই ধস শুরু হয়। এক পর্যায়ে জনবিরল পাহাড়ি ওই গ্রামটির নিকটবর্তী চারণভূমি থেকে প্রচুর তুষার গড়িয়ে নেমে এসে একটি বাড়িতে আঘাত হানে। এতে ওই বাড়ির কর্তা, তার স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও ২ শালিকার মৃত্যু হয়। তুষারধস যখন আঘাত হানে তখন তারা বাড়িটির মধ্যবর্তী কক্ষে রাতের খাবার খেতে বসেছিলেন। লোয়ার চিত্রলের জেলা প্রশাসক জানিয়েছেন, আবর্জনার নিচে চাপা পড়া মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। চিত্রল উপত্যকায় ৩৬ ঘন্টারও বেশি সময় ধরে টানা তুষারপাত হয়েছে। এতে জনজীবন মারাত্মকভাবে বিঘ্নিত হয়। বহু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। লোয়ারি টানেলের অ্যাপ্রোচ সড়কে প্রায় 18 ঘন্টা ধরে বন্ধ হয়ে থাকায় কয়েক হাজার যাত্রী আটকা পড়েন। ভারী তুষারপাত হওয়ার পর থেকে আপার ও লোয়ার চিত্রলের বেশ কয়েকটি সড়ক বন্ধ রাখা হয়েছে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ এক ভূমিধসের ঘটনায় অন্তত 7 জন নিহত হয়েছে এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও 82 জন। আজ দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এই তথ্য নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং এলাকায় এই প্রাকৃতিক বিপর্যয়টি ঘটে। ভারী বৃষ্টির ফলে পাহাড়ের মাটি ধসে পড়লে ঘরবাড়ি ও মানুষজন আটকা পড়ে। নিখোঁজ 82 জনের সন্ধানে বর্তমানে ওই এলাকায় বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং মাটির স্তূপের কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। আবারও দেশের খবর। চট্টগ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে কর্মশালা করেছে আঞ্চলিক তথ্য অফিস। সকালে নগরীর আগ্রাবাদে তথ্য অফিসের কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ নিজামুল কবির। অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা মোবাশ্বেরা কাদেরী, উপপ্রধান তথ্য কর্মকর্তা হাসিনা আক্তার, অনুসুয়া বড়ুয়া, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা সাইদ হাসান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। কর্মশালায় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পরিবর্তে জবাবদিহিমূলক, স্বচ্ছ ও ন্যায্যতার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গণভোটের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে আগামীকাল উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপি আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সমাবেশস্থল পরিদর্শনে যান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। পরিদর্শনকালে তিনি মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা ব্যবস্থা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। মেয়র মহাসমাবেশ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে আগামীকাল ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকেল ৩টায় তারেক রহমানের এই সমাবেশকে কেন্দ্র করে ফেনী জেলা ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সমাবেশের মঞ্চ নির্মাণ সহ সার্বিক আয়োজন প্রায় শেষের দিকে। আগামীকাল তারেক রহমান চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনীতে সমাবেশে যোগ দেবেন। ফেনী ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু আজ সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। তিনি উপজেলার বগাদানা ও চরদরবেশ ইউনিয়নের কাজিরহাট বাজার, নারুমিয়ার হাট, চরদরবেশ ইউনিয়ন পরিষদ, কেরামতিয়া বাজার, শাহিপুর বেরিবাঁধ, ইতালি মার্কেট, চানমিয়ার দোকান, দাসের হাট, চরছান্দিয়া ইউনিয়নের জমাদার বাজার, ওলামা বাজার, ৮ নং সুইস নুরানি বাজার, মদিনা বাজার, ভূঁইয়া বাজার, চেয়ারম্যান পাড়া, ৭ নং সুইস, তক্তারপোল, ভূঁইয়ার দোকান, বেরিবাঁধ ও জেলেপাড়ায় গণসংযোগ করেন।
এ সময় আব্দুল আওয়াল মিন্টু, সোনাগাজী ও দাগনভূঞার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনীতি সহ জনগণের জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এবারে খেলার খবর। ক্রিকেট। আইসিসি নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডকে 9 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে গ্রুপ পর্বে 4 ম্যাচের 4টিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অপরাজিত থেকে সুপার 6-এ যাচ্ছে টাইগ্রেসরা। নেপালের মালপানি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিং জুটিতে দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌস করেন 13 রান। 10 বলে 11 রান করেন জুয়াইরিয়া। আরেক ওপেনার দিলারা খেলেন 27 বলে 35 রানের ইনিংস। 45 বলে 52 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন শারমিন। বাকিদের মধ্যে 13 বলে 13 রান করেন নিগার সুলতানা জ্যোতি। 16 বলে 30 রানের ক্যামিও খেলেন সোভানা মোস্তারি। নির্ধারিত 20 ওভারের খেলা শেষে 7 উইকেটে 153 রানের ইনিংস দাঁড় করায় বাংলাদেশ। 154 রানের লক্ষ্য তাড়ায় নেমে 19 বলে 25 রান করা আমি হান্টার সাজঘরে ফেরেন। এরপর দলের হাল ধরেন গ্যাভি লুইস ও ওরলা প্রেগানগাস্ট। 12 বলে 12 রান করে প্রেন্ডারগাস্ট থামেন দলের 71 রানের মাথায়। লিয়া পল 2 বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এবার লুইসের সাথে যোগ দেন লরা ডিলানি। দলের 117 রানের মাথায় রান আউট হন ডিলানি। পরে 58 বলে 73 রান করে থামেন লুইস। তাকে ফেরান রাবেয়া খান। 20 ওভার শেষে 144 রানে থামে আইরিশদের ইনিংস। বাংলাদেশ তুলে নেয় 9 রানের জয়। বাংলাদেশের পক্ষে 2টি উইকেট শিকার করেন স্বর্ণা আক্তার, 1টি উইকেট নেন রাবেয়া খান। এবারে আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 34 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 36 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে ভোর 4টা 42 মিনিটে, জোয়ার বেলা 11টা 19 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 5টা 12 মিনিটে এবং জোয়ার শুরু হবে রাত 11টা 46 মিনিটে।